হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতে মুসলিম আক্রমণ এবং জিজিয়া করের ইতিহাস নিয়ে। ভারতে মুসলিম আক্রমণ দুটি পর্যায়ে হয়েছে, একটা হলো আরব আক্রমণ, একটা হলো তুর্কি আক্রমণ। ভারতে আরব আক্রমণ ঘটে 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে এবং 712 খ্রিস্টাব্দে প্রথম আরব আক্রমণকারী হলেন মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম হলেন প্রথম ভারতে আরব আক্রমণকারী। মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করে সিন্ধ ও মুলতান জয় করেন। সিন্ধ ও মুলতান জয় করেন। মোহাম্মদ বিন কাসিম যখন ভারত আক্রমণ করে তখন সিন্ধের রাজা ছিল দাহির। এই দাহিরকে পরাজিত করে সিন্ধ দখল করেন। তিনি ভারতে সিন্ধ এবং মুলতান জয় করে এবং এখানে রাজ্য শাসন শুরু করে এবং এখানে তিনি জিজিয়া কর চালু করেন। জিজিয়া কর কি? জিজিয়া কর হলো সেই কর যে কর শুধুমাত্র অমুসলিমদের দিতে হবে, অর্থাৎ মুসলিম না হওয়ার কারণে যে এক্সট্রা বা অতিরিক্ত কর মানুষের কাছ থেকে আদায় করা হতো সেই করকে বলা হতো জিজিয়া কর। এই জিজিয়া কর কোনো মুসলিমকে দিতে হতো না, যারা মুসলিম নয় তাদেরকে দিতে হতো এই জিজিয়া কর। এই জিজিয়া কর তিনি চালু করলেন, কিন্তু চালু করার পাশাপাশি তিনি 5টি শ্রেণীর মানুষের কাছ থেকে জিজিয়া কর নিতেন না। তারা অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের কাছ থেকে নিতেন না। কাদের কাছ থেকে নিতেন না? তিনি নিতেন না বাচ্চা বা শিশু, বুড়ো বয়স্ক ব্যক্তি, বিকলাঙ্গ মহিলা ও ব্রাহ্মণদের কাছ থেকে তিনি জিজিয়া কর নিতেন না। মোহাম্মদ বিন কাসিমের পর দিল্লির সুলতানি যুগের শাসক ফিরোজ শাহ তুগলক কি করে? ফিরোজ শাহ তুগলক এই জিজিয়া কর, মোহাম্মদ বিন কাসিম যে জিজিয়া কর নিত অমুসলিমদের কাছ থেকে, ফিরোজ শাহ তুগলক ওই জিজিয়া কর চালু রেখেছিলেন, কিন্তু তিনি এর পাশাপাশি এই ব্রাহ্মণদের কাছ থেকেও তিনি জিজিয়া কর নিতেন। অর্থাৎ এই ব্রাহ্মণদের উপর জিজিয়া কর চালু করেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক এই ব্রাহ্মণদের উপর জিজিয়া কর চালু করেন। এরপর আকবর এই জিজিয়া কর সমাপ্ত করেন। জিজিয়া কর সমাপ্ত করে দেন আকবরের পরবর্তীকালে যখন ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসেন তখন তিনি এই জিজিয়া কর পুনরায় চালু করেন। মোহাম্মদ শাহ যিনি রঙ্গিলা বাদশাহ নামে পরিচিত, তিনি যখন দিল্লির সিংহাসনে বসেন তিনি এই জিজিয়া কর ফাইনালি সমাপ্ত করেন এবং তারপর আর ভারতে কখনো জিজিয়া কর চালু করা হয়নি। অর্থাৎ ফাইনালি জিজিয়া কর সমাপ্ত করেন মোহাম্মদ শাহ। তুর্কি আক্রমণ। ভারতে তুর্কি আক্রমণ দুটি পর্যায়ে হয়। একটা হলো মোহাম্মদ গজনবী, অন্য একজন হলেন মোহাম্মদ ঘড়ি। মোহাম্মদ গজনবী 1001 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার আক্রমণ করেছিলেন।
আক্রমণ করেছিলেন? কতবার আক্রমণ করেছিলেন? মোহাম্মদ গজনবী মোট 17 বার আক্রমণ করেছিলেন। তিনি 16তম আক্রমণ করেছিলেন 1025 খ্রিস্টাব্দে, এবং এই 1025 খ্রিস্টাব্দে 16তম আক্রমণে তিনি সোমনাথ মন্দির প্রথমে লুট করেন। লুট করার পর তিনি সোমনাথ মন্দির পুরো ধুলোয় মিশিয়ে দেন, অর্থাৎ ধ্বংস করে দেন। প্রথমে লুট করেন, তারপর ধ্বংস করেন সোমনাথ মন্দির। এবার মোহাম্মদ ঘুরি প্রথম আক্রমণ করেন 1178 খ্রিস্টাব্দে। এই 1178 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করেন, সেই সময় তার সাথে যুদ্ধ হয় ভীম দ্বিতীয় মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে। এমন ভাবে পরাজিত করে যে এরপর দীর্ঘ 13 বছর ভারতে আসার সাহস করেন। এই 1178 খ্রিস্টাব্দের পর 13 বছর পর 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পুনরায় আক্রমণ করেন, এবং এই সময় মোহাম্মদ ঘুরির সাথে যুদ্ধ হয় পৃথ্বীরাজ চৌহান। এই পৃথ্বীরাজ চৌহানকে সহযোগিতা করেছিল জয়চাঁদ। অর্থাৎ 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান ও জয়চাঁদের মিলিত আক্রমণের কাছে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়, এবং তিনি এবারও পালিয়ে যায়। এর এক বছর পর, অর্থাৎ 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি একটা বিরাট সৈন্যবাহিনী নিয়ে পুনরায় আক্রমণ করেন, এবং এইবার কিন্তু তিনি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন এবং মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। মোহাম্মদ ঘুরির জয়লাভের পিছনে অনেক কারণ আছে, তবে তার মধ্যে প্রধান দুটি কারণ হলো প্রধান। একটি কারণ হলো 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান যখন মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে, এর এক বছর পর, 1192 খ্রিস্টাব্দে যখন পুনরায় আক্রমণ করে, তখন পৃথ্বীরাজ চৌহানের মধ্যে একটা ওভার কনফিডেন্স ছিল যে মোহাম্মদ ঘুরিকে তো এক বছর আগেই আমি হারিয়েছি, এবার খুব সহজেই পরাজিত করব। কিন্তু মোহাম্মদ ঘুরি 1191 সালের থেকেও অনেক বড় সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করেছিলেন 1192 খ্রিস্টাব্দে। এই মোহাম্মদ ঘুরির এই জয়লাভের একটা প্রধান কারণ বলা যায় পৃথ্বীরাজ চৌহানের ওভার কনফিডেন্ট। এবং দ্বিতীয় কারণ হলো পৃথ্বীরাজ চৌহান তাকে 1191 খ্রিস্টাব্দে যে জয়চাঁদ সাহায্য করেছিল মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সেই জয়চাঁদ এই 1192 খ্রিস্টাব্দে কিন্তু সাহায্য তো করেনি, বরং মোহাম্মদ ঘুরিকে তিনি সাহায্য করেছিলেন জয়চাঁদ। তার কারণ হলো জয়চাঁদের কন্যা হলো সংযুক্তার সাথে এই পৃথ্বীরাজ চৌহানের একটা ভালোবাসার সম্পর্ক ছিল। তাদের এই ভালোবাসার সম্পর্ক জয়চাঁদ মেনে নিতে পারেনি। যেমন বাবা মারা যেমন হয়, ছেলে মেয়ের সম্পর্ক সাধারণত মেনে নিতে যায় না। বর্তমান সময়েও অনেক বাবা মা যারা তাদের ছেলে মেয়েদের ভালোবাসার সম্পর্ক মেনে নিতে পারে না। পৃথ্বীরাজ চৌহানের এই ঘটনা তো অনেক পুরনো, সেই সময় তো এই ব্যাপারটা আরো অনেক রেস্ট্রিক্টেড ছিল। তাই স্বাভাবিকভাবে জয়চাঁদ তার কন্যা সংযুক্তা এবং পৃথ্বীরাজ চৌহানের ভালোবাসার সম্পর্ক মেনে নিতে পারেনি। এর ফলে পৃথ্বীরাজ চৌহান কি করে, জয়চাঁদের কন্যা সংযুক্তাকে নিয়ে পালিয়ে গিয়ে বিবাহ করে। এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য জয়চাঁদ মোহাম্মদ ঘুরিকে সাহায্য করে পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার জন্য। অবশ্য এর 2 বছর পর, অর্থাৎ 1194 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।